কাজকর্মের জায়গায় এনাদের যে দৃষ্টি থাকে ন্যায় অন্যায় বোধের জায়গায়, পরিশ্রম বা অলসতার জায়গায়, মানে এনারা কাজের ক্ষেত্রে কাজটাকে কেমন চোখে দেখেন, কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করেন, এই জায়গাটা তোমার কাছ থেকে একটু জানবো। ওনাদের সবসময় লক্ষ্য থাকে কাছের সম্পর্কগুলো নরম নেই, ধরমগুলো নরম, আর কাছেরগুলো কঠিন জমা বরফ হয়ে গেছে বলে বোধহয় ধরম ধরম অনেক সম্পর্ক আছে, ধরম দাদা, ধরম বাবা, ধরম জেঠু, ধরম মা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আছে। তো মা যদি হতে পারে, বাবাও হতে পারে। সেই জায়গা থেকে ঘটনা হচ্ছে যে বেশ কিছু জায়গা থেকে কিন্তু আপনাদের কর্মজীবনে বিড়ম্বনার জায়গা কিন্তু এরাই তৈরি করে আবার। কেননা আপনি যার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন তিনিই আপনার জীবনের হাল তার হাতে আপনি খানিকটা ধরে দিয়েছেন আবার। লগ্নের ক্ষেত্রে কি হয় জানেন, ওনার ওনার ভাব থাকে আমি ঠিক। এটা হচ্ছে মঙ্গলের ওই বৃশ্চিকের নেচার, আমি ঠিক, এবং আমি ভুল বলেও প্রতিপন্ন হলেও বুঝতে পারলেও আমাকে যেন প্রতিষ্ঠা করতে হবে যেটা আমি করেছি, যেটা আমি বলেছি সেটাই ঠিক। এটা এদের নেচারের মধ্যে আসছে একদম। এইটা করতে গিয়ে তো তারা অসুবিধায় পড়ে না। আরে তুমি যত নিজেকে ঠিক ঠিক বলে বলো না কেন। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা সুলভ দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোড বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে যারা কর্মক্ষেত্রে অশান্তি ভোগ করছেন, যারা কর্মক্ষেত্রে উন্নতি পাচ্ছেন না, যারা কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, অপবাদ অপমান কিছু না করেও পাচ্ছেন। কেন পাচ্ছেন আপনি এর পূর্বজন্মে কি করেছিলেন সেই ঘটনাও টানবো, ওটা একটু তেতো লাগবে। আর আপনি কি করে আরও বেশি সফলতা পাবেন, শত্রু দমন করতে পারবেন, কর্মস্থলে অ্যাকচুয়ালি দমন হবে এবং নিজের উন্নতি হবে, কি করে হবে। আপনি আপনার জন্মছক থাকলে বের করে ফেলুন, মেলাতে থাকুন। যাদের নেই তারা যোগাযোগ করবেন, আর যাদের আছে তাদেরও যোগাযোগ করতে হবে, মেডিসিনের জন্য যোগাযোগ করতে হবে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য যদি হয় তাহলে মেডিসিন অবশ্যই নেবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ, আমি এনাদেরকে যেভাবে আমার অল্প জ্ঞানের জায়গা থেকে, দাদা তোমার 22 বছর, আমার সবেমাত্র কালকের আমি যেভাবে দেখেছি এনাদের একটা প্রতিষ্ঠা পেতে মাথার ঘাম পায়ে নয় পাতালে ফেলতে হয়। আবার প্রতিষ্ঠা যে মুহূর্তে জীবনে আসবে সেই মুহূর্তে নিজেই যেন নিজেকে ধূলিসাৎ করার জন্য তাণ্ডব নৃত্য চলছে। কেন এটা? বৃশ্চিক লগ্ন বা রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল, তার ষষ্ঠ স্থান সেটা হচ্ছে মঙ্গল। দেখুন আগে এই জায়গায় প্রথমত নিজের শত্রু নিজে। এরা নিজের কারণে তিনি কিন্তু কর্মে স্থিতি উন্নতি এইসবে একটু বাধাগ্রস্ত হন। এটাই নিজের কারণে মূলত একদম। তার অহংকার হোক, তার জোশ হোক, তার একটু বেশি পারদর্শিতা দেখানোর ভূমিকা থাক, কিংবা তার আচরণগত হোক, সেটা তো বলে দেবে লগ্ন চার্ট। তার যে কোনো কারণে হোক নিজেই কিন্তু নিজের শত্রুটা তৈরি করেন এবং নিজেই নিজের ধ্বংসের দিকে এগিয়ে যান শত্রুতার মাধ্যমে। বেশ, কাজকর্মের জায়গায় এনাদের যে দৃষ্টি থাকে ন্যায় অন্যায় বোধের জায়গায়, পরিশ্রম বা অলসতার জায়গায়, মানে এনারা কাজের ক্ষেত্রে কাজটাকে কেমন চোখে দেখেন,
কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করেন, এই জায়গাটা তোমার কাছ থেকে একটু জানবো। ওনাদের সবসময় লক্ষ্য থাকে আমি যেইখানে কাজ করি আমি যেন সেখানকার চূড়ান্ত স্থানাধিকারী হই। এটা এদের প্রবল ইচ্ছা। আপনি যদি প্রশ্ন করেন কেন, আপনি ভালো করে দেখুন দশমপতি কে। দশমপতি হচ্ছে রবি। রবি। এবারে মঙ্গল দেখুন, রবি মানে সে চাইবে আমি যেন একটা প্রতিষ্ঠিত হই সব জায়গায়, মানে সর্বোচ্চ শিখরে আমি যেন অবস্থান করি, এটা তাদের লক্ষ্য থাকে। এই চিন্তা খুব ভালো চিন্তা। হ্যাঁ, এর অবশ্যই। জন্য আপনাকে হাজারবার আমি প্রশংসা করব। এইটায় হ্যাঁ। এইটায় কি হয়, এমন কিছু আচরণে তিনি জড়িয়ে পড়েন এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্য। গেল। যেরকম কর্মনিষ্ঠাটাকে বাড়াবেন সেরকম দেখা যাবে ওনার মধ্যে একটা জিঘাংসা জাগ্রত হয়। মানে হিংসা। হ্যাঁ, জাগ্রত হয়ে যায়, আমি কেন পাবো না, আমাকে কেন দেওয়া হবে না, আমি নিশ্চিত ছিনিয়ে নেব। এই করে একটা হিংসার বাতাবরণ তৈরি করে। কারণ ষষ্ঠেও উনি দেখুন, ষষ্ঠেও হ্যাঁ, উনি। ওনারই নিজের শত্রু নিজেই। হ্যাঁ, এই আচরণের ফলে তাদের সৃষ্টি মানে ধ্বংসটা শুরু হয়ে যায় ওইখানে। তখন উনার যে বস, তিনি কি চাইবেন, বস কোনোদিন চেয়ার ছাড়তে চায় না, বস চেয়ার ছাড়তে চায় না। এ তো আর রাজপুত্র নয়, রাজা বললেন যে আমার পুত্র যোগ্য হয়েছে, এবার তাকে আমি সিংহাসন ছেড়ে দিই। ইনি তো সেনাপতি। আমি বলছি আগেকার দিনে কি হতো, রাজা তিনি দেখলেন আমার পুত্র যোগ্য হয়েছে, তার রাজ্যাভিষেক করাবো। এক্ষেত্রে কিন্তু সেটা নয়, কেউ কারোর চেয়ারটা ছাড়বে না। অর্থাৎ বস চেয়ার ছাড়তে চাইবেন না, ইনি কিন্তু চাইবেন যে কোনোভাবে চেয়ারটা দখল করতে, অর্থাৎ শ্রেষ্ঠ জায়গায় যেতে। তখনই দ্বন্দ্বটা শুরু হয়, সেখান থেকে শত্রুতার সৃষ্টি হয়। চলো আমি এমন সিচুয়েশন দিচ্ছি যেখানে উনি ওনার নিজের বস, উনি একটা বিজনেস করছেন। হ্যাঁ, বিজনেস করছেন, হ্যাঁ, কিন্তু অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, সেটাও তো কর্মজগৎ। হ্যাঁ, অবশ্যই। ধরো বিজনেসের জায়গায় ইনার বস হতে তো কোথাও আপত্তি নেই, না, বস তুমি তোমার নিজের বস। নিজের বস। তা সত্ত্বেও যে ধরনের মগজমারিগুলো আসে ওনার জীবনে, সেই মগজমারিগুলো কেন আসে? উনার সপ্তমপতি হ্যাঁ। হয় ষষ্ঠে, না হয় অষ্টমে, না হয় দশমে চলে গেছে। এক পয়েন্টগুলো এখানে উল্লেখ করবেন, কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে বলছি। অথবা সপ্তম স্থলে ব্যবসার ক্ষেত্রে বা কর্মস্থলে ব্যবসার ক্ষেত্রে গ্রহণযোগ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে গ্রহণযোগটা মারাত্মক ক্ষতি করবে ওনার। সপ্তম ক্ষেত্রে কিছুটা হয়তো ব্যবসা বন্ধ করে দেবে, আবার হবে ইত্যাদি। গ্রহণযোগ মানে কে কে বসে আছে? রাহু আর রবি। রবি দেখুন কর্মাধিপতি, কর্মাধিপতি। ওই জায়গায় যদি ওই ঘরে রবি থেকে থাকেন, রাহু এসে ঢুকে যায়, গ্রহণযোগ তৈরি হয়ে গেল। কিংবা কর্মাধিপতি অন্য জায়গায় গেলেও সেখানে গ্রহণযোগ তৈরি হয়ে গেল, তাইলে কিন্তু সেখানে গ্রহণযোগ কর্মচ্যুত হবেই ওই টাইমটার জন্য। কর্মস্থলে বিষ যোগ তৈরি হয়ে গেল, কোনো কারণে কর্মস্থলে বিষ যোগ তৈরি হয়ে গেল, কর্মে বিষাক্ত ভাব আসবে। যে কর্মটা করবেন তার মন থাকবে না ওখানে, বা মন রাখার চেষ্টা করলেও যে কোনো পরিবেশ ওকে বিষাক্ত করে দেবে। কর্মস্থলে কর্মপতি ওখানে নেই, চন্দ্র একা বসে আছে, তার দুদিকে কোনো গ্রহ নেই, কেমদ্রম যোগ তৈরি হয়ে গেল। মনের দিক থেকে এই কর্মস্থলে অশান্তি, কাজটা করছে টাকার প্রয়োজনে, ওই কাজটার প্রতি কোনো ভক্তিও নেই, শ্রদ্ধাও নেই, ইচ্ছেও নেই, ঘটনা তৈরি হবে। এবারে এরকম বহু খারাপ যোগ আছে। শ্রাপিত যোগ তৈরি হয়ে গেল ওই জায়গায় দশমে। শ্রাপিত যোগ যদি কোনো কারণে তৈরি হয়ে যায়, দেখবেন ওকে কর্মচ্যুত হতে হবে। শ্রাপিত যোগ যখন অ্যাক্টিভ হয়ে যাবে, কর্মচ্যুত হতে হবে। এরকম অনেক খারাপ যোগ আছে। তো এগুলোর আগে থেকে যদি প্রিকশন নেওয়া যায়, হ্যাঁ, নিশ্চয়ই বেরোতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আগে থেকে সমাধান করলে, আপনি আগে থেকে ভ্যাকসিন নিচ্ছেন করোনা বন্ধ করার জন্য, আপনি আগে থেকে ভ্যাকসিনটা নিতে হবে আপনাকে। আপনার এই করোনাটা আসবে না, যদি আসে আপনাকে মেরে ফেলবে না, একটু ছোঁয়া দিয়ে চলে যাবে। আমি আরেকটা জিনিস দেখেছি, মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনের ক্ষেত্রে দেখেছি, মানে এটা আমাকে বলতেই হবে, এ সত্য কথা বলতে হবে। ন্যায় এবং অন্যায়ের যে ব্যাপারটা, এই জায়গাটা না কোথাও থেকে অনেকের, যেমন জন্মছক পেয়েছেন তিনি, ন্যায় অন্যায়ের জায়গাটা তিনি নিজে বুঝতে চান না। ন্যায় অন্যায়ের জায়গাটা তিনি বুঝতে চান না। তিনি টের পেয়েছেন, কিন্তু তিনি সামনে যিনি বলছেন ন্যায় অন্যায়ের, ভাই তুমি দেখো একটু ওদিকে দৃষ্টি দাও, তিনি কিছুতেই বুঝতে চান না। তিনি বরং উল্টোটা বোঝাতে চান যে না, আমি আমার জায়গায় ঠিক আছি। এই যে ন্যায় অন্যায়ের জায়গাটা যখন যে কোনো জাতক জাতিকা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের, এনার আমি যদি ভাগ্যের জায়গাটাকে যদি দেখি, ধর ভাগ্যের চন্দ্র খুব ভালো আছে, কিন্তু উনি যদি ন্যায় অন্যায়ের জায়গাটাকে যদি মেনটেন না করেন,
তাহলে ওনাকে তো সফলতার জায়গায় শনি মহারাজ 12টা বাজিয়ে দেবে। দুটো কথা এখানে বলি। চন্দ্র নবমে থাকলে কিন্তু ওনার বৃশ্চিক রাশি আসছে না। না না, আমি বৃশ্চিক লগ্নের কথা জায়গা লগ্নের থেকে কথা বলছি। বলুন। হ্যাঁ। লগ্নের ক্ষেত্রে কি হয় জানেন, হুম ওনার ভাব থাকে আমি ঠিক। এটা হচ্ছে মঙ্গলের ওই বৃশ্চিকের নেচার, আমি ঠিক। এবং আমি ভুল বলেও প্রতিপন্ন হলেও বুঝতে পারলেও আমাকে যেন প্রতিষ্ঠা করতে হবে যেন না, যেটা আমি করেছি যেটা আমি বলেছি সেটাই ঠিক। এটা এদের নেচারের মধ্যে আসছে একদম। এইটা করতে গিয়ে তো তারা অসুবিধায় পড়ে না। আরে তুমি যত নিজেকে ঠিক ঠিক বলে বলো না কেন, তোমার প্রতিপক্ষ, তোমার যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে, সে তো তার মূল্যায়নে বুঝতে পারছে যে উনি ভুল করেছেন, স্বীকার করতে চাইছেন না। হ্যাঁ হ্যাঁ। তখনই তো দ্বন্দ্ব। আপনি ভুল করে বলছেন আমি ভুল করিনি, আমি যেটা করেছি ঠিক, অথচ আপনার সামনের মানুষজন সম্পূর্ণ বুঝতে পারছে ভুল, তখন আপনাকে হেয় প্রতিপন্ন করবে না। সামনে হয়তো আপনার প্রভাবের জন্য সামনে বলবে না, কিন্তু পিছনে গিয়ে একটা ইউনিটি তৈরি হয়ে যাবে, একত্রিত হবে মানুষ যে উনি ভুল বলছেন অথচ স্বীকার করছেন না। তখনই তো শত্রুতা তৈরি হয়ে গেল। তুমি আরেকটা জিনিস দেখেছো, মানে আমি কমেন্ট বক্স দেখছিলাম আপনাদের, আমরা কম্বিনেশনও খুঁজছিলাম যখন, আপনাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে পরিবারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাচ্ছেন না। ঘটনা হচ্ছে কেন পাচ্ছেন না? পরিবারের মানুষ এক পেশে কি তাদেরই সব দোষ, বা আপনারও কি এক পেশে সব দোষ? না, দোষ এক্ষেত্রে এক পেশে কারোরই নেই। গ্রহগত অবস্থানের জায়গা থেকে আপনি কিছু ভালো করতে চাইছেন পরিবারের জন্য, পরিবার আপনাকে বুঝছে না। আপনি নিজে দাঁড়ালেন নিজের পায়ে, আপনি পরিবারের জন্য করতে গেলেন, আপনাকে দুঃখ দেওয়া হলো পরিবার থেকে। এরপরে আপনি পরিবারের জন্য আর কিছু করছেন না, কিন্তু আপনি যখন বিপদগ্রস্ত হলেন, সব দিন তো মানুষের সমান যায় না। বা কর্মক্ষেত্রে আপনি বিজনেসটাকে আর একটু বাড়াবেন, বা বিজনেসে লোন হয়ে গেছে, পরিবারের কারোর হেল্প চাইছেন, তারাও দিচ্ছে না আপনাকে, আপনি এদিকে হেনস্থা হচ্ছেন। তো এই জায়গাটাকে মেটাবো কি করে? দেখো, মানুষ আলটিমেট, আমি যদি একটা মানুষের একদম সেই জন্ম সময় থেকে চিতায় ওঠা পর্যন্ত দেখি, তিনি তার রাশি বলো বা লগ্ন বলো, সে কি একই প্রকৃতিতে থাকে, অবস্থান করে? নিশ্চয়ই করে না। তার মন বদলাতে থাকে অভিজ্ঞতার সাথে সাথে। তিনি তার নিজের প্রকৃতিকে চেঞ্জ করতে করতে চলতে চলতে চিতায় উঠে যান বা কবরে চলে গেছেন। একটা মানুষের জীবনেও কিন্তু 12টা রাশির মতো করে কিন্তু তারও সেই পরিবর্তন বা প্রভাব ঘটতে দেখা যায়। যে পরিবার ওনার পাশে থাকছে না, ওনার যখন যন্ত্রণা হচ্ছে, উনিও পরিবারের পাশে আর থাকার ইচ্ছেটা হলো না। কিন্তু শেষ জীবনে গিয়ে আমি একটা সফলতার জায়গাটাকে যদি দেখি, কর্মের জায়গাটাকে, সফলতার জায়গাটাকে যদি দেখি, এমন সময় ওনাদেরও অনেকেরই মনে হয় যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে, যে আমি রোজগার কেন করব? আমার পরিবার কোথায়? আমি কার জন্য রোজগার করব? এই বোধটা যখন মরে যায় না দাদা, একটা মানুষকে দোষ দিয়ে দেওয়া অনেক সহজ, কিন্তু এটা সব থেকে বড় জায়গা। যখন আমি একটু একটু সময় নিচ্ছি, যখন একটা মানুষের কাছে পারপাস মরে যায় যে আমি কেন রোজগার করব, আমি যে রোজগারটা আমার বাবা মাকে দেবো, নিশ্চয়ই আমি সেটা ন্যায় প্রতিষ্ঠা করে রোজগার করব, চাই আমার ঘাম ছুটে যাক, কেন এটা আমার বাবা মার কাছে যাবে। বলুন। এই যে ন্যায় নীতির জায়গাটা ডগমগায়, এই জায়গা থেকেও কিছুটা ডগমগায়, মানে এটাতে তোমার কি দৃষ্টিভঙ্গি? এটা জল, আমি একটা জল কথা বলছি। জলে আপনি চিনি মেশালেন, তখন স্বাদ কি হবে? মিষ্টি হবে। জলে আপনি একটু নিম পাতা বেটে মেশান, কীরকম আসবে? তেতো আসবে। জলে একটু শুধুমাত্র লেবু দিয়ে দেন, মানে চিনি আর নিম পাতা না, শুধু লেবু দিয়ে দেন, জলটা কি হবে? টক হবে। এরকম তো চেঞ্জ হবে। এইখানে একটা ভালো জিনিস আপনাকে বলে যাচ্ছি। আপনার জীবনে এই যে 9টা গ্রহ আছে না, বিভিন্ন বয়সে তারা প্রভাব ফেলে, যে যেখানে আছে সেইখানকার কারকতা হিসেবে প্রভাব ফেলে। দেখুন, আপনার ধরুন বয়সটা এক কথায় বলছি, আমি শুরু করি রবি দিয়ে। 22 বছরে রবির প্রভাব আপনি পাবেন। রবি যে জায়গায় আছে আপনার কুণ্ডলিতে তার প্রভাব দেবে। তার মানে আপনার তো নিজস্ব চরিত্র আছে মঙ্গলের, তার সাথে রবির প্রভাব সু অথবা কু, সেটা গ্রহবস্থান এবং শুভ অশুভের জায়গা থেকে দেখতে হবে। চন্দ্র 28 বছর বয়সে ফেলছে তার প্রভাব। এবারে মঙ্গল তার নিজস্ব, সেটাও তার চন্দ্র 24, মঙ্গল 28, তার নিজের চরিত্রটা প্রকাশ করবে। 32 বছর বয়সে বুধ ফেলছে,
তাহলে বুধের যদি বুধ খারাপ জায়গায় থেকে খারাপ ফল পাবেন, বুধের প্রভাব শুরু হবে। এবং সেই জায়গা থেকে কর্মটাও বিগড়াচ্ছে। হ্যাঁ, বিভিন্ন গ্রহের প্রভাব বিভিন্নভাবে আসছে। 16 বৎসর বয়সে বৃহস্পতির প্রভাব, আপনার মাত্র 16 বছর বৃহস্পতির প্রভাব শুরু হয়ে গেল। শুক্র 25 বছরে তার প্রভাব বিস্তার করছে, শনি 36 বছরে গিয়ে প্রভাব বিস্তার শুরু করছে, এরকম। আবার রাহু কেতু এরা, রাহু 42 বছরে গিয়ে প্রভাব বিস্তার করছে। তাইলে এই যে ক্রমান্বয়ে যে প্রভাব দেবে তারা, যে যেখানে আছে তার প্রভাবটা এখানে আপনার উপর ফেলার চেষ্টা করবে। সেই মতো কোনটা নিম পাতা, কোনটা চিনি, কোনটা হলুদ জল, কোনটা লেবুর জল, আপনার চরিত্র তো অলরেডি কিঞ্চিত হলেও পরিবর্তন হবে, পুরো পরিবর্তন হবে বলবো না, কিঞ্চিত কিঞ্চিত তো পরিবর্তন হবে। কখনো আপনি আপনার ভালো, কখনো আপনি খারাপ, এরপরে নির্ভর করছে আপনার দশা অন্তর্দশা। ধরুন 42 বছরে রাহুর প্রভাব আপনি পাবেন, আপনাকে বললাম 42 বছরেই দেখা গেল কি 43 বছরে আপনার রাহুর দশা ঢুকে গেল, তাইলে রাহুর দশার প্রকটতাটা কত বৃদ্ধি পেল। একে কালপুরুষ চক্রানুসারে সে 42 বছরে আপনাকে প্রভাব দেবে, প্লাস সে ভোগকাল তার রাহুর দশা শুরু হয়ে গেল। এবারে রাহু যদি আপনার খারাপ জায়গায় থেকে আপনাকে একদম উৎপাত মুচিয়ে দেবে জীবনে, আবার রাহু যদি ভালো জায়গায় পৌঁছে আছে বা গেছে, আপনি 42 বছরে গিয়ে ডেভেলপ করে যাবেন, যেটা আপনি কল্পনা করতে পারেননি। বোঝা গেল জিনিসটা? অথচ ওই জাতক জাতিকা তিনি দেখা যাবে তার যুবক বয়সে কর্মক্ষেত্রে তিনি এত আনএথিক্যাল প্র্যাকটিস করেছেন, হ্যাঁ। যেটা দরকারই ছিল না। দরকারই ছিল না। কেননা জীবনে আপনার জন্য তখন সেটাই ভালো যা আপনার জন্মছকে লেখা আছে। যখন সফলতা লেখা আছে তখন না ভোগের জায়গাও লেখা আছে। এবার এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ধরুন 60 বছর বয়সে গিয়ে কারোর সফলতা এলো কর্মক্ষেত্রে, সারাটা জীবন সে ন্যায়নীতির সাথে ছিল, কিন্তু 60 বছর বয়সে গিয়ে সেই সফলতাটা সে তো তখন আর উপভোগ করতে পারছে না তার যুবক বয়সের মতো। না, পারবে না তো। তাহলে সেই যুবক বয়সে কেন আনএথিক্যাল প্র্যাকটিস করবে না? কেন সে কর্মক্ষেত্রটাকে কেন ধর্ম অধর্মের জায়গা থেকে আপনি কোন পক্ষে চলে গেছেন? আপনি কুরুক্ষেত্র তৈরি করেছেন কর্মক্ষেত্রটাকে। তো এই 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 যুক্তিটাকে তুমি কি করে খণ্ডন আরে বাবা, করবে? ভাবিবা উচিত ছিল প্রতিজ্ঞার কালে। আপনি তো এ জন্মের কথা এ জন্মে চাইলে হবে না। আপনি আগের জন্মে সেরকম করে এসছেন বলে এই জন্মে আপনাকে 60 বছরে দেওয়া হয়েছে। আপনাকে যদি ওটা 30 বছরে দিতে দেওয়া হতো না, আপনি যে টাকা উপার্জন করতেন সেটা নিয়ে আপনি বাইজিখানা ড্যান্স করতেন। যার জন্য বলেছে ড্যান্স করেছিলেন আগের জন্মে, যার জন্য বলছে না, এর উপার্জনের যে হিউজ পরিমাণ অর্থটা এমন বয়সে যাও যেখানে ড্যান্স করতে পারবে না, দু হাতে উড়াতে পারবে না। মানে তুমি বলছো যে শারীরিক যে ভোগ বিলাসের যে জায়গাটা সেটা যথেচ্ছাচার হয়েছে বলে তার উপলব্ধি সহ প্রতিষ্ঠার যে জায়গাটা সেটা পিছিয়ে গেছে, আর তার জাতক জাতিকার নিজের আয়ুকালে আমি বেশি বয়সের দিকে চলে গেছে। উদাহরণ দিলাম যে হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, বাইজিখানায় উড়াচ্ছে, এটা একটা উদাহরণ মাত্র, এটা না, না, কোনোভাবে নেবেন না। না, না, সেটা মানে clear। আপনার উপার্জিত অর্থকে এমন ভাবে ব্যয় করেছেন যেটা যেটা যৌবনে লোকে করে, ঠিক। সেই জায়গায় দেখা গেল আস্তে 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 চলন সই দেওয়া হোক, কারণ আগের বারে উড়িয়েছ, এভাবেই তো ছকটা আসে, ঠিক। এবারে এই জায়গায় গিয়ে তুমি উপলব্ধি করেছিলে যে আমি তো শেষ করে দিয়েছি আগের জন্মে। যেই বয়সে উপলব্ধি করেছিলে সেই বয়সে তোমাকে সচ্ছলতাটা দেওয়া হলো, যে তুমি উপলব্ধি করেছিলে এবারে পাও, সেটা তোমার উপলব্ধির বয়সেই পাবে। এবারে তখন তুমি টাকাটা কি খরচে লাগাবে ভাই? সংসার খরচে লাগাবে, ন্যায় নীতি বজায় নীতির রেখে পথে তুমি লাগাবে। ঠিক, ঠিক, যেটা তোমাকে কুণ্ডলী দিয়ে যাচ্ছে ওইভাবেই সাজানো হয়েছে। আগের জন্মে তুমি এটাকে এই করেছিলে, এই জন্মে তোমাকে এইভাবে দেখানো হচ্ছে, তুমি এইভাবে এগাও। ঠিক। দেখুন, কোনো না কোনো জায়গা থেকে আমরা সারা জীবনের নিরিখে যদি দেখি, আমরা প্রত্যেকে কখনো না কখনো কর্মক্ষেত্রে আমরা নিজেরা কাউকে জেলাস ফিল করে তার বিরুদ্ধে কিছু কথা বলেছি, তাকে নিচু করার চেষ্টা করেছি। কখনো আমরা নিজেরাও সেটা পেয়েছি। একই সাথে দুটোই কিন্তু চলতে থাকে। আমাদের মধ্যে দোষ গুণ প্রত্যেকের মধ্যে আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ঘটনা হচ্ছে যে কতটা নিজেকে বাঁচিয়ে রেখে সারা জীবনের প্রেক্ষিতে আমি নিজেকে কুরুক্ষেত্র থেকে দূরে রাখবো। আমার জীবনে যেন কুরুক্ষেত্র তৈরি না হয়। ষড়যন্ত্র তো হবে, কিন্তু আমি যেন সেই ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে যাই বা শিকার না হয়ে যাই, এটা আমাদেরকে দেখতে হবে। এই জীবনটাকে যতটুকু আমি বাঁচাতে পারবো, পরের জীবনটা আমার আরও বেশি করে সুন্দর হবে। পরের জীবনে আরও আপনি সঠিকভাবে জায়গাটা পাবেন, যেটা তুমি বলছো আর কি। একটা ঠিক। কথা বলি, ষড়যন্ত্রের কথা কুরুক্ষেত্রে যখন উঠলো বলেনি। কুরুক্ষেত্রের যুদ্ধে শকুনি ষড়যন্ত্র করেছিল পাশা খেলার। এটা কিন্তু শকুনি তো মূল মন্ত্রদাতা এখানে।
সে পাশাটা, আচ্ছা যুধিষ্ঠির যদি বলতো যে আমার সাথে কে খেলবে, দুর্যোধন খেলবে, যদি পাশা খেলা হয় আমার সাথে দুর্যোধনের খেলা হবে, আমি শকুনির সাথে কেন খেলবো? কথাটা খুব বুঝবে। এই জায়গাটা যদি শকুনির সাথে খেলা না হতো, দুর্যোধন যদি পাশা খেলায় বসতো, সে যতই কচ্চেবারও বলুক, শকুনির কথা ছাড়া দুর্যোধনের কথায় কিন্তু কচ্চেবারও পড়তো না। কারণ শকুনির বাবা তিনি বলে গেছিলেন যে তো আমার হাড়ে তুমি পাশা বানাও, তোমার কথা মতো আমি পড়বো। কথাটা বুঝবে। তার জন্য এখানে যদি যুধিষ্ঠির এই জায়গাটা স্থির করতেন যে হ্যাঁ আমি পাশা খেলবো, আমি দুর্যোধনের সাথে খেলবো, তোমার সাথে তো খেলবো না। মূল ফাইটটা কার ছিল? শকুনির সাথে ছিল না, মূল ফাইটটা তো ছিল দুর্যোধনের সাথে, মানে কৌরব প্লাস পাণ্ডবের। তুমি একটা দুর্ধর্ষ পয়েন্ট আমার জন্য রেডি করে দিলে, প্রেক্ষাপট যেটা আমি বলতাম। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে মানে জাতক জাতিকা বিভিন্ন বয়সের ভেদে দেখা যায় যে এনাদের ধরম ধরম বহু সম্পর্ক আছে। কাছের সম্পর্কগুলো নরম নেই, ধরমগুলো নরম, আর কাছেরগুলো কঠিন জমা বরফ হয়ে গেছে বলে বোধহয় ধরম ধরম অনেক সম্পর্ক আছে। ধরম দাদা, ধরম বাবা, ধরম জেঠু, ধরম মা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আছে। তো মা যদি হতে পারে, বাবাও হতে পারে। সেই জায়গা থেকে ঘটনা হচ্ছে যে বেশ কিছু জায়গা থেকে কিন্তু আপনাদের কর্মজীবনে বিড়ম্বনার জায়গা কিন্তু এরাই তৈরি করে আবার। কেননা আপনি যার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন তিনিই আপনার জীবনের হাল তার হাতে আপনি খানিকটা ধরে দিয়েছেন আবার, সুপরামর্শের উপলক্ষে, জ্ঞান নেওয়া দেওয়ার উপলক্ষে। এবং সেটাই আবার একটা সময় আপনার স্বাধীনতাকে ব্রেক করছে। আপনি তখন বলছেন যে তুমি আমাকে সহযোগিতাটা করো, প্লিজ জ্ঞান দিও না, আর জ্ঞান নিতে পারছি না। ঠিক আছে, এমনও জায়গা আপনাদের জীবনে দেখা যায়। এই জায়গাটাকে অনেকে ওভারকাম করতে পারে, অনেকে আবার ওভারকাম করতে পারে না, তারা গুমরে গুমরে চলছে। এই জায়গাটা এনাদের জীবনে কেন আসে? মানে দেখুন, কর্মক্ষেত্রে আপনি ষড়যন্ত্রহীন কখন? যখন আপনার হৃদয় যেটা বলছে, বিবেক যেটা বলছে, বুদ্ধি যেটা বলছে, আপনি সেটাকে ন্যায়নীতির সাথে রাখতে পারছেন আপনার জীবনে, তখন আপনি ষড়যন্ত্র মুক্ত হলেন। সব ষড়যন্ত্র তো কেবল শত্রু শত্রুভাবে হয় না, নরমভাবেও কেউ আপনাকে আটকে দিচ্ছে। আপনি কি জানেন আপনি জীবনের কোন কর্মটা করতে এসছেন এই জীবনে? যিনি আপনাকে আটকাচ্ছেন তিনিও কি জানেন? আপনি জানেন না, বিকজ অফ আপনি আপনার জন্মছক নিয়ে কখনো এই প্রশ্নটা রাখেননি যে আমার কোন কর্ম এই জীবনে আমি করতে এসেছি, তাই না? তো এই এই কম্বিনেশনের জায়গা থেকে কেন আটকে যায়? একটা কথা হচ্ছে, যে মতে নাশ জীব প্রাণী বুদ্ধি দিয়ন্তি পেঁচা শুনি। মানে ওনাদের জীবনে এই যে ধরম করম অনেক গল্প শোনালেন না, ওরা হচ্ছে এদের জীবনের একটা পেঁচা শুনি। মানে প্যাঁচাশুলি মানে মানে ওরাই ওদের ধ্বংসের পথ, তার মধ্যে 5 জনের মধ্যে একজন ওদের ধ্বংসের পথটা রচনা করে। হ্যাঁ, মানে আমি এটা দেখেছি, ওদের বুদ্ধির দ্বারা আমি কোনো না দেখেছি কোনোভাবে এটা। পরিচালিত হলেই এদের ধ্বংসটা সূচিত হয়। আবার বলি, এটাও ঘটবে, জন্মকুণ্ডলিতে ওটাই দেওয়া আছে। কিন্তু আমরা কি বলি যে আপনাকে একটু আলো দিই, অর্থাৎ আপনাকে যদি আগে থেকে আমরা বলে দিই যে আপনার দেখুন কোনো কারোর বুদ্ধি নিয়ে চলবেন না, তাইলে আপনি ঠকে যাবেন, এটা যদি আমরা অ্যালার্ট করে দিই, তাইলে ওনার যতজন থাকুক তার মাথায় যদি থাকে যে আমি কারোর বুদ্ধিটা নেব না, তাইলে তার পথটা মোটামুটি একটু মসৃণ হবে। আর যদি সেটা না জানতে পারেন, তাহলে এই বুদ্ধি দিয়ন্তি পেঁচাশুনির বুদ্ধি পেয়ে তিনি পথে হাঁটবেন, সেখানে তিনি পড়ে আঘাতপ্রাপ্ত হবেন, মরবেন, অর্থাৎ কর্মচ্যুতও হবে, কর্ম হারিয়েও যাবে, বা আরও জীবনের বহুবিধ ক্ষতিগ্রস্তের দিক তৈরি হবে। সমাধানের রাস্তা অবশ্যই আছে। আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার জন্মছক বিচার করার দায়িত্ব যদি আপনি দেন আমাদেরকে, তাহলে সেটা দেখে আপনাকে আপনার জীবনের 12টা দিকে কোন কোন দিকে কি কি আচরণ বা কি কি জায়গা থেকে আপনার জীবনে শত্রুতা আসছে এবং সেটা আপনার কর্মের যে উন্নতি সেটাকে এফেক্ট দিচ্ছে, ব্যাড এফেক্ট দিচ্ছে, আপনাকে আটকে দিচ্ছে, টাকা পয়সা রোজগার করতে দিচ্ছে না, খরচা করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে কিন্তু ক্লিয়ার আউট কীভাবে হবে সেটা গোবিন্দবাবু আপনাকে সাজেস্ট করে দেবে। আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন যে আমি গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাইছি, কেমন, আমার জন্মছক বিচার করাতে চাইছি। লাস্ট একটা কথা শুধু বলবো আপনাকে, আমি ক্লোজিংয়ে যাচ্ছি দাদা। হ্যাঁ, অবশ্যই। লাস্ট একটা কথা শুধু বলবো আপনাকে, আপনি আপনার নিজের জীবনের যে সত্য সেটুকু জানুন। আয়ু ফুরিয়ে যাবে, অন্যের জীবনের পথ তো আপনি চলতে পারবেন না,
কিন্তু আপনার জীবনের পথ থেকে যদি অন্যের কথায় সরে গিয়ে এদিক ওদিক করেন, তাহলে কি হবে? বেকার সময় নষ্ট হলো। যতটা পথ আপনি এগোতে পারতেন সেটা তো আপনি পারলেন না। আপনাদের শেষ জীবন নিয়ে আমি আলোচনা করছি না। শেষ জীবন আপনাদের কেমন হয় তার একটা প্যাটার্ন আমি দেখেছি। 2024 সালে প্রায় কয়েক হাজার লোকজন আমাদেরকে দিয়ে জ্যোতিষ বিচার করিয়েছেন। 2025 সালেও তাই। সমস্ত পিডিএফ কপি আপনাদেরকে পাঠাই, কিন্তু হার্ড কপি আমাদের নিজেদের কাছে থাকে, ওইগুলো স্টাডি চলতে থাকে। সেই জায়গা থেকে যা প্যাটার্ন দেখেছি, আমি যাচ্ছি না, কেননা এক একটা যুগে এক একটা রাশিচক্রের এক একটা রাশি লগ্নের মানুষের প্যাটার্ন প্রায় একরকম হয়, কেননা সেই যুগটাকে সেই রাশি বা সেই লগ্নের যে অধিপতি যারা গ্রহ তারা লিড করে, তো তাদের প্রভাব তখন সেইভাবে বেশি হয়। সেই জায়গা থেকেও বিশ্লেষণ করে আমি আপনাকে এই কথাটা বলছি। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, 365 এপিসোড। প্লিজ আপনি শুনবেন, বাকিদেরকে মা নর্মদার কথা বলবেন, এই অনুরোধ আমি রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।